বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে লাইভ ক্লাসে প্রয়োজনীয় সকল সরঞ্জামের দিক নিয়ে তোমরা প্রস্তুত আছো। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় মানব শারীরতত্ত্ব হতে মানবদেহের প্রতিরক্ষা ইমিউনিটি নিয়ে আলোচনা করেছিলাম। তো শিক্ষার্থীরা, ক্লাস শুরু করার আগেই তোমাদেরকে আমি একটু অবগত করতে যাচ্ছি যে গত ক্লাসে আমি আমাদের নেটের প্রবলেম হওয়ার কারণে ক্লাসের শেষ অংশটুকু আমি তোমাদের বোঝাতে পারিনি, কেটে গিয়েছিল। আমি যেখানে তোমাদের নেট কেটে গিয়েছিল আমি সেখান থেকে আবার আজকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, আমার আলোচনা বিষয়টি কী ছিল? মানবদেহের প্রতিরক্ষা বা ইমিউনিটি। তাহলে পূর্বের ক্লাস থেকে একটু আলোচনা করে আমি মূল আলোচনা বিষয়ে যাব। তো শিক্ষার্থীরা, তো ইমিউনিটি বা ইমিউন তন্ত্রটা কি গত ক্লাসে আমি বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে ইমিউন তন্ত্রটা কি। তাহলে আবার একটু মনে করার চেষ্টা করো। ইমিউন তন্ত্র বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে দেহকে রক্ষা করার জন্য আমাদের দেহের ভিতরেই একটি জটিল ব্যবস্থাপনা আছে। এই ব্যবস্থাপনাটাকেই বলা হয় ইমিউন তন্ত্র। আর ইমিউনিটি কি তাহলে শিক্ষার্থীরা? ইমিউনিটিটা কি? ইমিউনিটি শিক্ষার্থীরা, ইমিউনিটি হচ্ছে যে একটা প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের জীবাণুগুলো যে আমাদের দেহে প্রবেশ করে, সেই জীবাণুগুলো যেন প্রবেশ করতে না পারে তার জন্য যে প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে তোলা হয়, সেই যে ব্যবস্থাটা যে কোনোভাবে যেন জীবাণুটাকে প্রতিহত করার পদ্ধতিটাই হলো ইমিউনিটি। তো আমি আজকে ব্যাপক আলোচনায় যাওয়ার চেষ্টা করছি। তো শিক্ষার্থীরা, আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে মানবদেহের প্রতিরক্ষায় ইমিউনিটি নিয়ে। তাহলে আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা। তাহলে শিক্ষার্থীরা, তোমরা লিখে নাও, সাথে সাথে লিখে নাও। আমি আজকে যে অংশটা আলোচনা করব খাতায় লিখে ফেলো। মানবদেহের শিক্ষার্থীরা, এটা হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা। মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, এটাই হচ্ছে আমার আজকে আলোচ্য বিষয়। তো শিক্ষার্থীরা, মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা তার মানে নামটা থেকে কি বোঝা যাচ্ছে? আমাদের দেহের মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা মানে শুরু থেকে আছে, অর্থাৎ আমাদের দেহে আল্লাহ সৃষ্টিকর্তা আমাদের দেহে রোগ জীবাণু প্রতিরক্ষা করার জন্য ব্যবস্থা দিয়ে দিয়েছে। এই প্রতিরক্ষা ব্যবস্থাটাকেই বলা হয় মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রতিরক্ষা ব্যবস্থাটি আবার 3টি পদ্ধতি আছে। তো শিক্ষার্থীরা, রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানবদেহে আমাদের 3টি ব্যবস্থা আছে। এই ব্যবস্থাটিকে বলা হয় কি? প্রতিরক্ষা ব্যবস্থা। এই 3টি ব্যবস্থার প্রথম ব্যবস্থাটি হলো প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা। প্রথমটিকে বলা হয় প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা। তাহলে শিক্ষার্থীরা, আমি আজকে প্রথম প্রতিরক্ষা ব্যবস্থাটা নিয়ে আলোচনা করব। তারপরে আছে দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থা, তারপরে আছে তৃতীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা। শিক্ষার্থীরা, আমি গত ক্লাসেও লিখেছিলাম যে প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা, দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থা, 3টা ব্যবস্থার মাধ্যমে আমাদের দেহের বাইরে থেকে যে রোগ জীবাণুগুলো আমাদের দেহে প্রবেশ করছে সেটাকে প্রতিহত করে 3টা ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাগুলোকে 1 নম্বরটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থা বলা হয়, আরেকটা হচ্ছে 3 নম্বরটাকে বলা হচ্ছে তৃতীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা, তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থা। শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে প্রথম যে দুটি যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেই প্রথম দুটি প্রতিরক্ষা ব্যবস্থাকে
শিক্ষার্থীরা সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা বলা হয়। তাহলে আমি কি বলেছি, প্রথম যে এই দুইটা প্রতিরক্ষা ব্যবস্থা আছে তাকে বলা হয় সহজাত সহজাত প্রতিরক্ষামূলক ব্যবস্থা। তাহলে প্রথমটা হচ্ছে প্রথম দুইটা 1 নাম্বার এবং 2 নাম্বার যে ব্যবস্থা আছে সেই দুইটা ব্যবস্থাকে সহজাত প্রতিরক্ষামূলক ব্যবস্থা বলা হয়। এখন প্রশ্ন হলো সহজাতটা কি? তো শিক্ষার্থীরা আর তৃতীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা যেটা সেটাকে বলা হয় সেটাকে অর্জিত প্রতিরক্ষা। তোমরা মনে রাখবে এটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা, অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিরক্ষামূলক ব্যবস্থা। তো শিক্ষার্থীরা এখন তোমাদেরকে জানতে হবে যে সহজাত প্রতিরক্ষামূলক ব্যবস্থা বলতে আমরা আসলে কী বুঝি। সহজাত বুঝতেই পেরেছ, এটা বংশগতভাবে এটা আমাদের কিভাবে আসে সহজাত প্রতিরক্ষা, অর্থাৎ মানবদেহের যে প্রতিরক্ষা বা অনাক্রম্যতা অমরার মাধ্যমে প্রাপ্ত। আমরা মাতৃগর্ভে যখন ছিলাম তখন অমরার মাধ্যমে কিন্তু মায়ের থেকে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমাদের সন্তানের মধ্যে আসতো। তো এখন এই সহজাত প্রতিরক্ষাটা হচ্ছে সেরকম যে অমরার মাধ্যমেই প্রাপ্ত, অর্থাৎ অমরার মাধ্যমে প্রাপ্ত এবং জন্মের সময় থেকে আজীবন এই ব্যবস্থাটা আমাদের মধ্যে থাকবে। সেটা অমরার মাধ্যমেই আমরা পেয়ে থাকি এবং মাতৃগর্ভে অমরার মাধ্যমে পেয়ে থাকি এবং জন্ম হওয়ার পর থেকে আজীবন এই ব্যবস্থাটা আমাদের মধ্যে উপস্থিত থাকবে এবং প্রতিরক্ষার ক্ষেত্রে দ্রুত কার্যকরী হবে এবং সেই ব্যবস্থাটাকে বলা হয় সহজাত প্রতিরক্ষামূলক ব্যবস্থা। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ সহজাত প্রতিরক্ষামূলক ব্যবস্থাটা আসলে কি? তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে এই সহজাতমূলক প্রতিরক্ষা ব্যবস্থাটাকে এটাই হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা বংশগতির সাথে সম্পর্কযুক্ত এবং প্রজাতিতে নির্দিষ্ট। আমি আবারও বলছি, এই সহজাত প্রতিরক্ষাটি বংশগতির সাথে সম্পর্ক এবং প্রজাতির ক্ষেত্রে নির্দিষ্ট। যেমন মানব জাতি একটি প্রজাতি, তারপরে হচ্ছে পশু পাখি, বিভিন্ন পশু এরা এক একটা প্রজাতি, যেমন গরু একটা প্রজাতি, ছাগল একটা ধরনের প্রজাতি, সেরকম মানুষ একটা প্রজাতি। তো এই সেরকম প্রজাতিতে ভিন্ন রকম দেখা যায়। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করবে যে মানব প্রজাতির সকল সদস্যের মধ্যে একই ধরনের ব্যবস্থা কাঠামো থাকলেও কার্যকারিতা মাত্রা কিন্তু বিভিন্ন। বোঝার চেষ্টা করো শিক্ষার্থীরা, মানব জাতি একই প্রজাতি কিন্তু তারপরেও একই প্রজাতির হওয়া সত্ত্বেও কিন্তু তারপরেও দেখা যাচ্ছে প্রতিরক্ষামূলক ব্যবস্থাটা বিভিন্ন ক্ষেত্রে কিছুটা তফাৎ আছে। সেটা কি করে সম্ভব সেটাকে লক্ষ্য করো, সেটা বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যতিক্রম হয়ে থাকে। তো শিক্ষার্থীরা যেমন এই সহজাত প্রতিরক্ষামূলক ব্যবস্থাটা আমরা যে বললাম যে মানব জাতির সবাই প্রজাতিটা এক হওয়া সত্ত্বেও প্রতিরক্ষামূলক ব্যবস্থাটা মূলত এক হওয়ার পরেও কিছুটা ভিন্নতা দেখা যায়। কোন কোন ক্ষেত্রে ভিন্নতা দেখা যায় আমি সেটা এখন একটু আলোচনা করব। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আমি প্রথম প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করছি। তার মধ্যে সহজাত প্রতিরক্ষামূলক ব্যবস্থার কথাটা আমি এখন আলোচনা করছি। সেই সহজাতমূলক প্রতিরক্ষামূলক ব্যবস্থাটি যে একটু আগে যে আমি বললাম যে এদের মানে কি বলেছি যে মানবজাতির সকল সদস্যের মধ্যে একই ধরনের ব্যবস্থা কাঠামো থাকলেও তার কার্যকারিতার মাত্রা ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন ধরনের হয়। কিভাবে হয়? যেমন প্রজাতিগত প্রতিরক্ষা। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, প্রজাতিগত প্রতিরক্ষা। তাহলে বুঝতেই পেরেছ বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে এই প্রতিরক্ষাটা বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন শিক্ষার্থীরা তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো। 1 নম্বর প্রজাতিগত প্রতিরক্ষা। প্রজাতিগত প্রতিরক্ষা, প্রজাতিগত প্রতিরক্ষা, প্রতিরক্ষা। শিক্ষার্থীরা প্রজাতিগত প্রতিরক্ষা অর্থাৎ স্পেসিস ইমিউনিটি, স্পেসিস ইমিউনিটি যাকে বলা হয়, স্পেসিস ইমিউনিটি, স্পেসিস ইমিউনিটি। তো শিক্ষার্থীরা প্রজাতিগত প্রতিরক্ষা বা স্পেসিস ইমিউনিটি
এটা হচ্ছে যেমন শিক্ষার্থী দেখো ম্যালেরিয়া জীবাণুচক্র তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম। ম্যালেরিয়া জীবাণুচক্রের কথা মনে আছে তোমাদের? সেই ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্র সম্পন্ন করতে কয়টা প্রজাতির সংস্পর্শে আসতে হয়েছিল? একটা ছিল অ্যানোফিলিস মশকি, যার দেহে যৌন প্রজনন ঘটিয়েছিল ম্যালেরিয়া পরজীবীটি। আর আরেকটি প্রজাতি ছিল কি? মানব, যার লোহিত রক্তকণিকা আর যকৃত কোষে অযৌন জনন প্রক্রিয়াটি সম্পন্ন করেছিল। এবং দুইটি প্রজাতির সমন্বয়ে তার জীবনচক্রটা সম্পন্ন হয়েছিল। এই ধরনের ধরনের ক্ষেত্রে এই কথাটা বলা হয়েছে যে প্রজাতিগত প্রতিরক্ষা। অর্থাৎ আমরা কি বলতে পারি যে অধিকাংশ ক্ষেত্রে পরজীবীর আক্রমণ বিশেষ প্রজাতির মধ্যে যে সীমাবদ্ধ থাকে সেটাই হচ্ছে প্রজাতিগত প্রতিরক্ষা। শিক্ষার্থীরা তাহলে এখানে সীমাবদ্ধতা কি? আমরা দেখেছি ম্যালেরিয়া পরজীবীর ক্ষেত্রে দেখলাম কি? মানুষ আর অ্যানোফিলিস মশকি। মানুষ এবং অ্যানোফিলিস মশকের বাইরে তার প্রজাতিটা সেই ম্যালেরিয়া জীবাণু সৃষ্টি করছে না। তাহলে অ্যানোফিলিস মশা, এডিস মশা আছে, কিউলিক্স মশা আছে, তাদের দেহে কিন্তু যৌনজনন ঘটাচ্ছে না। কার দেহে ঘটাচ্ছে? অ্যানোফিলিস মশকের দেহে। তাহলে কি প্রজাতিটা ভিন্ন না? হ্যাঁ, সেই কথাটি বলা হচ্ছে প্রজাতিগত প্রতিরক্ষা। সেটাই হচ্ছে প্রজাতিগত প্রতিরক্ষা। শিক্ষার্থীরা আরেকটি ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে গোষ্ঠীগত প্রতিরক্ষাও আমরা দেখতে পাই। গোষ্ঠীগত, শিক্ষার্থীরা তোমরা লিখে নাও, গোষ্ঠীগত মানে জাত, অর্থাৎ গোষ্ঠীগত প্রতিরক্ষা। গোষ্ঠীগত প্রতিরক্ষা শিক্ষার্থীরা তোমরা তা দ্রুত লিখে ফেলো। এটা হচ্ছে শিক্ষার্থীরা গোষ্ঠীগত, এটা হলো রেসিয়াল ইমিউনিটি। রেসিয়াল ইমিউনিটি, রেসিয়াল ইমিউনিটি। শিক্ষার্থীরা তোমরা দ্রুত লিখে নাও, এটা ইংলিশে আমরা বলবো কি? রেসিয়াল ইমিউনিটি। তাহলে গোষ্ঠীগত প্রতিরক্ষার আমি আরেকটা উদাহরণ যদি দেই তাহলে শিক্ষার্থীরা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তোমরা কৃষ্ণাঙ্গ গোষ্ঠীর কথা জেনেছো, আবার আছে কি আমরা শ্বেতাঙ্গ। এখন লক্ষ্য করলে দেখবে যে এই যে আমাদের যক্ষা রোগের নামে আমরা শুনেছি, যক্ষা রোগটা বেশিরভাগই কৃষ্ণাঙ্গদের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায় শ্বেতাঙ্গদের তুলনায়। অর্থাৎ শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের এই যক্ষা রোগটির প্রভাব বেশি। তার মানে কি? তার মানে শ্বেতাঙ্গ গোষ্ঠীর চেয়ে কৃষ্ণাঙ্গ গোষ্ঠীর মধ্যে যক্ষা রোগটি বেশি আক্রমণ করছে। তার মানে কি? আমি যে এখন বললাম গোষ্ঠীগত প্রতিরক্ষা, তার মানে শ্বেতাঙ্গরা এই তুলনামূলকভাবে এই রোগটিকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে। অর্থাৎ যক্ষা রোগটি প্রতিরোধ করার ক্ষমতা বেশি অর্জন করেছে শ্বেতাঙ্গরা, কিন্তু কৃষ্ণাঙ্গরা সেই তুলনামূলক কম, যার জন্য তাদের মধ্যে আক্রমণটা বেশি করছে। এইটাই হচ্ছে গোষ্ঠীগত প্রতিরক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাই। অর্থাৎ সেটাই হচ্ছে সহজাত প্রতিরক্ষা। তো এখন এটা যদি কোনো বিশেষ পরজীবী দ্বারাই মানুষের কোনো গোষ্ঠী দেখা যাচ্ছে যে এই রোগের দ্বারা আক্রান্ত হচ্ছে, তাহলে এইটাই হচ্ছে গোষ্ঠীগত প্রতিরক্ষা। তো শিক্ষার্থীরা 3 নাম্বারটা হচ্ছে ব্যক্তিগত প্রতিরক্ষা। শিক্ষার্থীরা তোমরা দেখে নাও, 3 নাম্বারটা হচ্ছে ব্যক্তিগত প্রতিরক্ষা। শিক্ষার্থীরা তোমরা দ্রুত লিখে ফেলো, এগুলো প্রত্যেকটা সংজ্ঞা আসে। ব্যক্তিগত প্রতিরক্ষা বা ইন্ডিভিজুয়াল ইমিউনিটি। শিক্ষার্থীরা তোমরা লিখে নাও, দ্রুত লেখো, ইন্ডিভিজুয়াল ইমিউনিটি। তো শিক্ষার্থীরা তো তোমরা হ্যাঁ লক্ষ্য করো, এটা হচ্ছে তাহলে ইন্ডিভিজুয়াল ইমিউনিটি বা ব্যক্তিগত প্রতিরক্ষা। তার স্পষ্ট উদাহরণ বর্তমানে চলছে। আমি গত ক্লাসেও বলেছিলাম যে বর্তমানে আমরা কোভিড-19 যে আক্রান্ত হয়েছি সারা বিশ্বব্যাপী, তো সেখানে আমরা কি লক্ষ্য করছি যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা যে পরিমাণে আছে তা সেই তুলনায় মৃত্যুর হার কিন্তু সেরকম না। আবার আমরা দেখতে পাই যে অনেকেই মারা যাচ্ছে দ্রুত, আবার অনেকেই হচ্ছে
তার সাথে রোগের সাথে মোকাবেলা করে আবার বেঁচে যাচ্ছে। এইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইমিউনিটি, অর্থাৎ ব্যক্তিগত প্রতিরক্ষা। অর্থাৎ ব্যক্তিগতভাবে সবাই মানুষ, কিন্তু তারপরেও ব্যক্তিগতভাবে যার প্রতিরোধ ক্ষমতাটা বেশি সে রোগের সাথে মোকাবেলা করে বেঁচে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল ইমিউনিটি। তো শিক্ষার্থীরা তাহলে আমরা কি বলতে পারি যে কোনো মানুষ নিজস্ব প্রতিরোধ ব্যবস্থার জন্য যে পরজীবীর সংক্রমণ প্রতিহত করতে পারছে সেটাই হচ্ছে ব্যক্তিগত প্রতিরক্ষা। তো শিক্ষার্থীরা আমি সহজাত প্রতিরক্ষাগুলো কিভাবে প্রতিরোধ গড়ে তোলে আমি সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। তো শিক্ষার্থীরা তোমরা আমার কথাগুলো কি বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে আমাকে একটু জানিয়ে দিও। আর আমি সামনে আরও যাচ্ছি, এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জানার জন্য অনেক দরকার। আর তাছাড়া পরীক্ষাতে অনেক কোশ্চেন আসছে এই অধ্যায় থেকে। তো আমি এখন এই অধ্যায়ে সামনে এগোচ্ছি, তোমরা দ্রুত লিখে ফেলবে, নাহলে সময় পাবে না। সহজাত প্রতিরক্ষায় কতগুলো প্রতিরোধ গড়ে ওঠে আমি সেই প্রতিরোধগুলো এখন লিখে তোমাদের বোঝাবো। তোমরা সাথে সাথে লিখবে। সহজাত প্রতিরক্ষার পয়েন্টসটা তোমরা লিখে নাও যে সহজাত প্রতিরক্ষায় কতগুলো প্রতিরোধ গড়ে ওঠে। সহজাত প্রতিরক্ষায় শিক্ষার্থীরা দ্রুত লেখো। সহজাত প্রতিরক্ষা কতগুলো প্রতিরোধ গড়ে তোলে? কতগুলো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। প্রতিরোধ গড়ে তোলে আমি পর্যায়ক্রমে কি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে সেগুলো আমি তোমাদের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। শিক্ষার্থীরা আমি কি বলেছি যে সহজাত, তোমরা বুঝতেই পেরেছো, মাতৃ গর্ভে থাকা অবস্থায় কি বলেছিলাম, অমরার মাধ্যমে প্রাপ্ত এবং জন্মের পর থেকে আজীবন যেই প্রতিরোধ ব্যবস্থাগুলো আমাদের দেহের মধ্যে থেকে যায় এবং সময় মতো এবং স্বতঃস্ফূর্তভাবে রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে, সেটাই হচ্ছে সহজাত প্রতিরক্ষা। তো আমি কিন্তু সেই সহজাত প্রতিরক্ষার কিভাবে এই সহজাত প্রতিরক্ষাগুলো প্রতিরোধ গড়ে তোলে সেইটাই আমি এখন আলোচনা করছি। শিক্ষার্থীরা 1 নম্বর পয়েন্টস হিসেবে তোমরা লিখতে পারো, সেটা হচ্ছে যেমন প্রতিবন্ধক অর্থাৎ ব্যারিয়ার্স। প্রতিবন্ধক অথবা আমরা কি লিখতে পারি, ব্যারিয়ার্স। তো শিক্ষার্থীরা এখন তোমরা লক্ষ্য করো প্রতিবন্ধক বা ব্যারিয়ার্সটা আসলে কি। প্রতিবন্ধক বুঝতেই পেরেছো, প্রতিবন্ধকটা কি। সেখানে হবে কি যে দেহের যদি আমরা দেখব যে আমাদের কিছু প্রতিবন্ধক আছে, সেগুলো কি হয়, সেটা টিস্যু, আমাদের প্রতিবন্ধক কিছু টিস্যু আছে, সেই টিস্যুগুলো আমাদের প্রতিবন্ধক হিসেবে কাজ করে। যেমন ত্বক, পুষ্টিক নালী আছে, শ্বসনতন্ত্র আছে, তারপরে আমাদের আবার জনন নালী প্রাচীর, এছাড়াও আছে আমাদের শ্বসনতন্ত্র, পুষ্টিক নালী, এই বিভিন্ন অংশগুলো আমাদের প্রতিবন্ধক হিসাবে কাজ করে। তো শিক্ষার্থীরা তোমরা লিখেছো, দ্রুত লিখে ফেলো শিক্ষার্থীরা। হ্যাঁ, তারপরে 2 নাম্বার পয়েন্টসটা তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে প্রদাহ। অর্থাৎ তোমরা বুঝতেই পেরেছো প্রদাহটা কি। প্রদাহ অর্থাৎ ঘা হয় আমাদের, অর্থাৎ ইনফ্ল্যামেশন। শিক্ষার্থীরা দেখো দ্বিতীয় পয়েন্টসটা কি বলেছি, ইনফ্ল্যামেশন অর্থাৎ দেহের কোনো স্থানে টিস্যু যদি ক্ষতিগ্রস্ত হয়। প্রদাহ বলতে আমরা কি বুঝি, আমাদের টিস্যু যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু সে প্রদাহ হয়। অর্থাৎ এটা হচ্ছে আমাদের টিস্যু
কোথাও যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে মাস্ট কোষের তৎপরতায়, মাস্ট কোষগুলো আছে আমাদের দেহের, তার তৎপরতায় নানান ধরনের কণিকা, বিশেষ করে নিউট্রোফিল আছে, ম্যাক্রোফেজ, এগুলো জড়ো হয়ে কি করে সেখানে সক্রিয় অংশগ্রহণ করে, ফলে যন্ত্রণাদায়ক অংশটা আমাদের কমে আসে। তোমরা শিক্ষার্থীরা বুঝতে পেরেছো, আমাদের বিভিন্ন সময় আমাদের ত্বকের মধ্যে প্রদাহ সৃষ্টি হয়, তখন আমাদের দেহে যে মাস্ট কোষগুলো আছে সেগুলো কি করে শিক্ষার্থীরা, সেই মাস্টগুলোকে তৎপরতায় নানান ধরনের কণিকা আছে আমাদের, বিশেষ করে কণিকাগুলোর মধ্যে আছে যেমন নিউট্রোফিল আছে, ম্যাক্রোফেজ, এইগুলো সেই ক্ষত স্থানে জড়ো হয়ে যায়। জড়ো হওয়ার পরে সেই জড়ো স্থানে তারা সক্রিয় অংশগ্রহণ করে, আর অংশগ্রহণ করার কারণেই আমাদের ব্যথাটা কিছুটা কমে আসে। এইটা হচ্ছে প্রদাহ। শিক্ষার্থীরা এরপর আছে কমপ্লিমেন্ট। 3 নাম্বারটা হচ্ছে কমপ্লিমেন্ট। তোমরা লিখে নাও কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, তো শিক্ষার্থীরা দ্রুত লিখে ফেলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট ইংলিশেও সেটাকে কি বলা হয়, একই বলা হয়, কমপ্লিমেন্টই বলা হবে। তো শিক্ষার্থীরা কমপ্লিমেন্ট। এখন আমি এটা ব্যাখ্যা করছি কমপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝি আসলে। কমপ্লিমেন্টটা হচ্ছে অন্তত 20 ধরনের প্লাজমা প্রোটিন নিয়ে গঠিত একটি আন্তঃসম্পর্কিত গ্রুপ। 20 ধরনের প্রোটিন নিয়ে গঠিত একটি আন্তঃসম্পর্কিত প্রোটিন হচ্ছে এই কমপ্লিমেন্ট। তো এই কমপ্লিমেন্ট যেটা কি করে নিষ্ক্রিয়ভাবে রক্তের মধ্যে প্রবাহিত হয়ে বিভিন্ন ধরনের প্রতিরক্ষায় সেটা অংশগ্রহণ করে থাকে। তো শিক্ষার্থীরা এই 20 ধরনের প্রোটিনগুলো মিলে যে একটা করে গ্রুপ তৈরি করে, যা নিষ্ক্রিয়ভাবে রক্তের মধ্যে সংবহিত হয়, নিষ্ক্রিয়ভাবে রক্তের মধ্যে সেটা সংবহিত হতে থাকবে, এবং সংবহিত হয়ে পরবর্তীতে কি করে সেটা সেই জিনিসটায় আমাদের বিভিন্ন প্রতিরক্ষার পদ্ধতিতে সাহায্য করবে, আর সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে কমপ্লিমেন্ট বিষয়টা আসলে কি। তো এই কমপ্লিমেন্ট যদি সক্রিয় হয় তাহলে অণুজীবের কোষ ঝিল্লিতে এরা আটকে থাকবে, আটকে থেকে নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ কোষ ভক্ষণে সহযোগিতা করবে। কিন্তু যদি এই কমপ্লিমেন্ট নিষ্ক্রিয় থাকে সেই ক্ষেত্রে সেগুলো কি করবে, তখন কি করবে, কোষ ধ্বংসে অংশগ্রহণ করবে। এই হচ্ছে এটা কমপ্লিমেন্টের কাজ। শিক্ষার্থীরা এরপরে আসি আমরা ইন্টারফেরন। 4 নাম্বার হচ্ছে ইন্টারফেরন। শিক্ষার্থীরা তোমরা দ্রুত লিখে ফেলো ইন্টারফেরন। ইন্টারফেরন কাকে বলে দেখবা বিগত বছরে এই কোশ্চেনটা অনেকবার আসছে। 2 নাম্বারে অনুধাবন, কখনো জ্ঞানমূলক, বেশিরভাগই অনুধাবন হিসাবে এটা আসে। ইন্টারফেরন কি, তাহলে তোমরা লিখে নাও। ইন্টারফেরনটা হচ্ছে সহজাত প্রতিরক্ষার কতগুলো যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলে, তার একটা ধাপ হচ্ছে ইন্টারফেরন। এই ইন্টারফেরন আমি সেটা ইংলিশে তোমরা লিখে নাও, ইংলিশ টার্মগুলোর সাথে লিখে রাখবা ইন্টারফেরন। শিক্ষার্থীরা ইন্টারফেরনটা তোমাদের জানা খুবই জরুরি। ইন্টারফেরন কাকে বলে পরীক্ষাতে প্রায় সময় আসে। তো ইন্টারফেরনটা হচ্ছে ভাইরাস আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়া হিসাবে এবং ভাইরাসের বংশবৃদ্ধির থেকে ব্যাঘাত ঘটাতে কি হয়, আমাদের যেই কোষটার মধ্যে ভাইরাস আক্রমণ করেছে সেই কোষের মধ্যে সেই বিশেষ ধরনের ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন উৎপন্ন হবে এবং সেখান থেকে ক্ষরিত হবে। এই যে উৎপন্ন হলো এবং ক্ষরিত হলো সেটাই হচ্ছে ইন্টারফেরন। শিক্ষার্থীরা এটা পরীক্ষাতে আসে। আমি আবারও বলছি, আমাদের দেহের কোষগুলোর মধ্যে যখন ভাইরাস আমাদের আক্রমণ করে তখন কি হয়, আক্রান্ত কোষের মধ্যে যখন ভাইরাস আক্রমণ করে তখন এই আক্রান্ত কোষ থেকে বিশেষ ধরনের ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন উৎপন্ন হয়। সেই আক্রান্ত কোষটা থেকে, অন্য কোনো কোষ থেকে না শিক্ষার্থীরা, আক্রান্ত কোষ থেকে ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন নামক বিশেষ ধরনের কিছু কোষ উৎপন্ন হয় এবং সেটা তার আশেপাশে কোষের মধ্যে ছড়িয়ে পড়ে। তো এই যে ছড়িয়ে পড়লো, উৎপন্ন হয় এবং ক্ষরিত হয়, এই ক্ষরিত হওয়ার এবং উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে ইন্টারফেরন। এগুলা কি করে, এইভাবে এরা যে কোনো দেহকোষগুলোকে রক্ষা করার জন্য সাহায্য করে। এটাই হচ্ছে ইন্টারফেরন। পরবর্তীটা হচ্ছে সহজাত ও মারণ কোষ। শিক্ষার্থীরা 5 নম্বরটা লিখে রাখো, সহজাত ও
সহজাত ও মারণ কোষ ও মারণ কোষ। শিক্ষার্থীরা, মারণ কোষ তোমরা জেনেটিক্সের নামটা শুনেছিলে, অর্থাৎ লিথাল জিন। এখন আমি সহজাত ও মারণ কোষ বলতে সেরকমই আরেকটা পদ্ধতির কথা বলছি, যেটাকে বলা হয় সহজাত মানে ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল। শিক্ষার্থীরা, ন্যাচারাল কিলার সেলটা লেখা রাখো। ন্যাচারাল কিলার সেল, সংক্ষেপে NK সেলও বলা হয়, NKC বলা যায়। তো ন্যাচারাল কিলার সেল। তো শিক্ষার্থীরা তোমরা লিখে রাখো, ন্যাচারাল কিলার সেলটা এই সংক্ষেপে কী বলা হয়? N, ন্যাচারালের N আর কিলারের K, সেলের C। তাহলে আমি এটা আবার ঠিক করে দিচ্ছি, ন্যাচারাল কিলার সেল। তো শিক্ষার্থীরা, এই ন্যাচারাল কিলার সেল আমাদের সহজাত প্রতিরক্ষার ক্ষেত্রে কিভাবে প্রতিরোধ গড়ে তোলে সেটা একটু বুঝে নাও। সহজাত মারণ কোষ হচ্ছে লিম্ফোসাইট জাতীয় বিশেষ শ্বেত রক্তকণিকা আছে আমাদের, যা আমাদের টিউমার কোষ এবং ভাইরাসে আক্রান্ত কোষকে সহজেই ধ্বংস করে দিতে সাহায্য করে। আমাদের দেহে কখনো যে টিউমার কোষ হয়, তারপরে এই কোষগুলোকে সহজেই ধ্বংস করতে এরা সাহায্য করে। অর্থাৎ ভাইরাসে আক্রান্ত কোষগুলা এবং টিউমার কোষগুলাকে সহজেই ধ্বংস করতে এরা সাহায্য করে। এই কোষগুলোর নামই হচ্ছে সহজাত মারণ কোষ, অর্থাৎ ন্যাচারাল কিলার সেল। শিক্ষার্থীরা, এরপরে আমি আরেকটা বলছি সহজীবী ব্যাকটেরিয়া। সহজীবী ব্যাকটেরিয়া আমাদের আরেকটি হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা, সেটা হচ্ছে সহজীবী। শিক্ষার্থীরা তোমরা লিখে নাও, সহজীবী ব্যাকটেরিয়া। সহজীবী প্রত্যেকটা লিখবে কিন্তু খাতার মধ্যে, সহজীবী ব্যাকটেরিয়া, সহজীবী ব্যাকটেরিয়া। শিক্ষার্থীরা, এটাকে আমরা কি জানি? তোমাদের মনে আছে, এটা সিমবায়োটিক ব্যাকটেরিয়া। তো শিক্ষার্থীরা, সিমবায়োটিক ব্যাকটেরিয়াটা লিখে রাখো, সিমবায়োটিক ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। তো শিক্ষার্থীরা, তো সহজীবী ব্যাকটেরিয়ার অপর নাম হচ্ছে সিমবায়োটিক ব্যাকটেরিয়া। তো এখন সহজীবী তো তোমরা জানো, সিম্বায়োসিস কথা তোমরা পড়েছিলে, কোথায় পড়েছিলে? হাইড্রাতে পড়েছিলে। তো সহজীবী মানে দুটি জীব পরস্পর সান্নিধ্যে থাকবে এবং কেউ কারোদের অপকারিতা হবে না, কিন্তু পরস্পরের সহযোগিতার ভিত্তিতে তাদের সম্পর্কটা গড়ে তুলবে, সেটা ছিল সহজীবী। এখানে হচ্ছে সহজীবী ব্যাকটেরিয়া বা সিমবায়োটিক ব্যাকটেরিয়া। তো আমরা কি বলবো? শিক্ষার্থীরা মনে রাখবে যে পরিপাক তন্ত্র, ত্বক এবং নারীদের যে জনন তন্ত্র আছে, সেখানে অসংখ্য ব্যাকটেরিয়া স্থায়ীভাবে বসবাস করে। আমি কি বলেছি? প্রজননতন্ত্র, তারপরে হচ্ছে আমাদের পরিপাকতন্ত্র, তারপরে হচ্ছে ত্বক, তারপরে হচ্ছে নারীদের যে প্রজননতন্ত্র, এখানে কিছু ব্যাকটেরিয়া আছে। এখানে কিছু এখানে কিছু ব্যাকটেরিয়া আছে। সেই ব্যাকটেরিয়াগুলো কি করে? আমাদের স্থায়ীভাবে বসবাস করে। এই সব ব্যাকটেরিয়া কিন্তু মোটেও কোনো ক্ষতিকর না, এটা আমাদের উপকারী ব্যাকটেরিয়া, স্থায়ীভাবে বসবাস করছে আমাদের উপকার করার স্বার্থে। তো শিক্ষার্থীরা, এই ব্যাকটেরিয়াগুলো যেমন কোলনে আমাদের উপকার কিছু ব্যাকটেরিয়া আছে, কোলন ব্যাকটেরিয়া, সেগুলা কিন্তু কি করে? এরা ভিটামিন বি ও কে সংশ্লেষণ করে এবং কিছু অণুজীব রাসায়নিক পদার্থগুলো ক্ষরণ করে এবং অনুপ্রবিষ্ট জীবাণু বৃদ্ধিটাকে খুব সহজে এরা রোহিত করে। এভাবে ব্যাকটেরিয়াগুলো আমাদের সাহায্য করছে। তাহলে এইটা হচ্ছে সহজাত প্রতিরোধের সহজীবী ব্যাকটেরিয়া বা সিমবায়োটিক ব্যাকটেরিয়া। তো শিক্ষার্থীরা, এখন তাহলে আমরা কি জানলাম যে এক এবং 2 নাম্বারটা হচ্ছে সেটা কি ছিল? সেটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা। আরেকটা প্রতিরক্ষা হচ্ছে 3 নাম্বার, যেটা পয়েন্ট বলছিলাম, সেটা হচ্ছে প্রতিরক্ষামূলকের 3 নাম্বার ব্যবস্থাটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা, যেটা আমরা অর্জন করে নিই পরবর্তীতে। অর্থাৎ আমরা আমাদের যে শিশুকাল থেকে বেড়ে ওঠার সময় নানা রকম প্রতিকূল পরিবেশে যখন আমরা আসি, তখন প্রথম আমরা সহ্য করতে পারি না, পরে একসময় কিন্তু সেটা আমাদের দেহের সাথে অ্যাডজাস্ট করে নেয়। সেটাই হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। তো শিক্ষার্থীরা,
আমার সময় প্রায় শেষের দিকে। আসলে এই অধ্যায়টা অনেক বোঝাতে তোমাদের আরও অনেক সময়ও লাগবে, তারপরেও আমি একটু বলছি যে অর্জিত প্রতিরক্ষাটা আমি আজকে আরেকটু আলোচনা করছি। সহজাত প্রতিরক্ষা গেল, এবার আমি অর্জিত প্রতিরক্ষা আর আছে অর্জিত প্রতিরক্ষা। শিক্ষার্থীরা, এই অর্জিত প্রতিরক্ষাটা একটু বোঝানো, আগামী ক্লাসে আমি প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিয়ে আলোচনা করব। তাহলে অর্জিত প্রতিরক্ষা, তো শিক্ষার্থীরা এরপরে হচ্ছে 2 নম্বর ছিল এটা সহজাত প্রতিরক্ষা, এবার হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। অর্জিত প্রতিরক্ষা শিক্ষার্থীরা, তো এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো এই অর্জিত প্রতিরক্ষা আমি এই মাত্র কিছুক্ষণ আগে বুঝেছি, যেটা অর্জন করে নেওয়া হয়, যেটা জন্মগতভাবে বা মাতৃগর্ভ থেকে আসেনি, কিন্তু সেই প্রতিরক্ষাটা আমরা অর্জন করে নিয়েছি। তো শিক্ষার্থীরা, মানবদেহে যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো জন্ম সময় থেকে হচ্ছে না, বরং জন্মের পরে কোনো কোনো জীবাণুর বিরুদ্ধে সাড়া দেওয়ার কিংবা ভ্যাকসিন প্রয়োগের ফলেও সেটা সৃষ্টি হয়, আর সেই ধরনের প্রতিরক্ষাটাকেই আমরা কি বলছি শিক্ষার্থীরা? অর্জিত প্রতিরক্ষা। হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে আমরা কি বলতে পারি, এই অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা আবার 2 রকমের, একটা সক্রিয় প্রতিরক্ষা আর একটা হচ্ছে অক্রিয় প্রতিরক্ষা। শিক্ষার্থীরা তোমরা দ্রুত লিখে রাখো, এই প্রতিরক্ষাটা আবার 2 রকমের, একটা হচ্ছে সক্রিয় প্রতিরক্ষা, সক্রিয় প্রতিরক্ষা। তো শিক্ষার্থীরা তোমরা অ্যাক্টিভ ইমিউনিটি যেটাকে বলা হয়, সক্রিয় তো বুঝতেই পেরেছো, অ্যাক্টিভ ইমিউনিটি। তো আমি দ্রুত করো, আর 5 মিনিটের মধ্যেই আমার শেষ হয়ে যাবে, তোমরা দ্রুত লেখাটা শেষ করে ফেলো। তো সক্রিয় প্রতিরক্ষা বলতে আমরা কি বুঝি শিক্ষার্থীরা? বুঝতেই পেরেছো, অর্থাৎ এই সক্রিয় প্রতিরক্ষাটা কিন্তু প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা এবং কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষাটা আমরা প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা হিসেবে বলতে পারি। এটার আবার 2টা ভাগে ভাগ করা যায়। এই সক্রিয় প্রতিরক্ষাটা আবার আছে, এটাও আবার 2 ভাগে ভাগ করা যায়। এখন সক্রিয় প্রতিরক্ষা যেটা স্বয়ংক্রিয়ভাবে হয়, অর্থাৎ প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা আছে, আরেকটা হলো কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা। এটা আবার 2 প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা আর আরেকটা হচ্ছে, শিক্ষার্থীরা লিখে ফেলো, সক্রিয় প্রাকৃতিক, আরেকটা হচ্ছে কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা। কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা। তো প্রাকৃতিকভাবে যে স্বয়ংক্রিয়ভাবে যে প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের দেহে গড়ে ওঠে সেটাই হচ্ছে সক্রিয় প্রতিরক্ষা। আর কৃত্রিমভাবে যেটা আমাদের বিভিন্ন রকমের টিকা প্রয়োগের মাধ্যমে যেটা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাটা তৈরি করা হয়, সেটা হচ্ছে কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা। আরেকটা হচ্ছে কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা। শিক্ষার্থীরা এরপরে আমরা যদি আসি অর্জিত সক্রিয় প্রতিরক্ষা 1 নম্বর গেল, আরেকটা বলছিলাম হচ্ছে প্রাকৃতিক গেল, আরেকটা হচ্ছে অক্রিয় প্রতিরক্ষা। সক্রিয় প্রতিরক্ষা আর 6 নম্বর দিয়ে দাও অক্রিয় প্রতিরক্ষা। তো শিক্ষার্থীরা, তো অক্রিয় প্রতিরক্ষা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি, অর্থাৎ অ্যাক্টিভ হলো সক্রিয় আর প্যাসিভ ইমিউনিটি, অর্থাৎ এটা পরোক্ষভাবে যে আমাদের প্রতিরোধ রক্ষা ব্যবস্থা গড়ে ওঠে সেটাই হচ্ছে অক্রিয় প্রতিরক্ষা। এটাও আবার 2 রকমের, একটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয় অক্রিয় প্রতিরক্ষা, আর এটা হচ্ছে কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা। প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা, অক্রিয় প্রতিরক্ষা, আর এটা হচ্ছে প্রাকৃতিক
আর এটা হচ্ছে কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা। তো শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে আমি যেটা বলছি, আমি তোমাদেরকে বলতে, হ্যাঁ, এই হচ্ছে আমার আজকের অংশটুকু। আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটি প্রতিরক্ষামূলক আমাদের ব্যবস্থা আমাদের দেহের মধ্যে আছে। তো প্রথম আর দ্বিতীয় দুইটাকে প্রতিরক্ষামূলককে বলা হচ্ছে, এটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা, আর তৃতীয় নাম্বারটাকে বলা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। তো প্রথম প্রতিরক্ষার বিভিন্ন অংশগুলো নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করব। সেখানে আছে আমাদের প্রথম ধাপ, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। আমি আগামী ক্লাসে ওই উক্ত অংশটা নিয়ে আলোচনা করব। তোমরা ততক্ষণে বইটা ভালো করে পড়বে, জানার চেষ্টা করবে, নিজেরা বুঝবে, তাহলে আমার ক্লাসগুলো বুঝতে সহজ হবে। তো শিক্ষার্থীরা, আজ তাহলে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা করে আমি আমার আজকের ক্লাসটুকু এখানে শেষ করছি। ধন্যবাদ।